আজকে আমরা পিএইচ মেট্রিক টাইট্রেশন কিভাবে করব সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো স্টার্ট আমরা মোনোবেসিক অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিডের টাইট্রেশন করব এগেইনস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর অক্সালিক অ্যাসিড বা অন্য যে কোনো ডাইবেসিক অ্যাসিড নিয়ে কাজ করব, তারপর ট্রাইবেসিক অ্যাসিড নিয়ে কাজ করব। তো একেবারে পিএইচ মেট্রিক টাইট্রেশনে ঢোকার আগে একটু পিএইচ মিটার সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি একটা কিছু বলবো। এটা হচ্ছে কি আমাদের একটা ডিজিটাল পিএইচ মিটার। এটা হচ্ছে কি তার ফ্রন্ট প্যানেলটা দেখতেই পাচ্ছ, এখানে ডাইরেক্টলি আমরা ডিজিটাল রিডিং পাই যে পিএইচ কত ভ্যালুটা। এটা হচ্ছে কি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নবটা। এই পার্টিকুলার নবটাতে আমরা পিএইচ এবং মিলিভোল্টের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি এবং চেক বা স্ট্যান্ড বাই জায়গাটা থাকছে, যখন আমরা কাজ করি না তখন সেই জায়গাটাতে আমরা নবটাকে রাখি। তো যখন ডেফিনেটলি পিএইচ মাপতে চাইবো তখন এই স্ট্যান্ড বাই মোড থেকে পিএইচ মোডে চলে যাব। এইটা একটা পার্টিকুলার মডেল। এছাড়া আমি আরো একটা মডেলেরও ছবি দেখাচ্ছি তোমাদেরকে, সিস্ট্রনিক্স। আমরা অনেক সময় সিস্ট্রনিক্স এর এই মডেলটা ইউজ করি। আগেরটাতে যেরকম স্ট্যান্ডার্ডাইজ ছিল, এখানে তার বদলে নবটাতে লেখা আছে ক্যালিব্রেট। ব্যাপারটা একই। আমি যখন বাফার দিয়ে ক্যালিব্রেশন দেখাবো তখন এটা আর একটু বেশি ডিটেলসে বলবো। এখানেও দেখা যাচ্ছে, এখানে টেম্পারেচারের জন্য আলাদা, যখন টেম্পারেচার কন্ট্রোল করব আমরা মনিটরিং করব তার জন্য আলাদা নব আছে। তো সেটা নিয়ে অতটা ভাবতে হবে না। যেটা আমাদের জানতে হবে যে যখন আমরা পিএইচ এর রিডিংটা নেব তখন পিএইচ পজিশনে আমাদের নবটাকে নিয়ে যেতে হবে। আর এবার আসা যাক এটার ব্যাক প্যানেলটা কিরকম দেখতে। ব্যাক প্যানেলে তো ইলেকট্রোডটা ঢুকছে বা তারগুলো ঢুকছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের ক্যালিব্রেশনের সময় এই যে স্লোপ বলে জায়গাটা আছে এটা দরকার হয়। এখানে যে খাঁজটা আছে দেখতে পাচ্ছ, এখানে স্ক্রুড্রাইভার দিয়ে খুব হালকা করে একটু ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করলে পরেই আমরা আমাদের রিকোয়ার্ড বাফারের সঙ্গে যে ক্যালিব্রেশন সেটা করতে পারি স্লোপ দিয়ে। তো এটাও ফার্দার যখন আমরা ক্যালিব্রেশন নিয়ে ডিসকাস করবো আরেকবার একটু বলবো। আর আরেকটা জিনিস যেটা জানার দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রোডটা কিরকম দেখতে। এই হচ্ছে গিয়ে আমাদের গ্লাস ক্যালোমেল কম্বাইন্ড ইলেকট্রোড। এটা অবভিয়াসলি পিএইচ মিটার যেটা আগে দেখালাম ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাটাচড আছে, এবং এই ইলেকট্রোডটা যেই সলিউশনটার পিএইচ আমরা মাপতে চাইছি সেই সলিউশনটাকে বিকারে নেব এবং এই ইলেকট্রোডটাতে রাতে ডিপ করলেই আমরা ওই প্যানেলটাতে, ডিজিটাল প্যানেলটাতে ডাইরেক্ট পিএইচ এর রিডিং পাবো। শুধু কেয়ারফুলি থাকতে হবে যাতে বাল্বটা টোটালি সলিউশনটার মধ্যে ডিপ করে। যদি যতটা সলিউশন আছে, সাপোজিং আমরা যখন কাজ করব তখন 10 মিলিলিটার কোনো অ্যাসিড নিয়ে হয়তো কাজ করব, তখন যদি পুরো বাল্বটা ডিপ না করে তাহলে কিছু অ্যাডিশনাল ডিস্টিল ওয়াটার দিয়ে আমাদের পুরো বাল্বটা যাতে ডিপ করে তার ব্যবস্থাটা করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে কি করে পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট করব। যে কোনো এক্সপেরিমেন্ট স্টার্ট করার আগে আমরা পিএইচ মিটারকে দুটো ডিফারেন্ট, অ্যাটলিস্ট দুটো, তিনটেও হতে পারে, অ্যাটলিস্ট দুটো ডিফারেন্ট বাফার সলিউশন নিয়ে ক্যালিব্রেট করব। প্রথমত আমরা পিএইচ 7 এর একটা বাফার সলিউশন নেব। কিভাবে বানাবো? আমাদের বাফার ক্যাপসুলস পাওয়া যায়। একটা ক্যাপসুল 100 মিলিলিটার ডিস্টিল ওয়াটারে ডিসলভ করলে পরে সেই সলিউশনটা বাফার 7 হবে। আবার সিমিলারলি বাফার 4 এর ক্যাপসুল পাওয়া যায়, সেটাকেও 100 মিলিলিটার জলে ডিসলভ করলে পরে বাফার 4 এর সলিউশন পাওয়া যাবে। তো প্রথমত আমরা বাফার 7 এর এগেইনস্ট ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করব। যেরকম ভাবে দেখাচ্ছিলাম, ইলেকট্রোডটা বাফার 7 এর সলিউশনের মধ্যে ডিপ করা হবে। তারপর এই যে ক্যালিব্রেশনের নব বা আগেরটাতে যেটা দেখালাম স্ট্যান্ডার্ডাইজেশনের নব, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডিজিটাল ডিসপ্লেতে এক্স্যাক্টলি 7 আনবো। একবার বাফার 7 দিয়ে ক্যালিব্রেশন হয়ে গেলে আমরা বাফার 7 এর সলিউশনটা সরিয়ে দেব, ইলেকট্রোডটাকে একটু রিন্স করে নেব, নিয়ে এরপরে বাফার 4 এর যে সলিউশনটা তার মধ্যে ডিপ করব। এবার কিন্তু ক্যালিব্রেশনটা আর এই নবটা দিয়ে করব না, একটু আগে আমরা ব্যাক প্যানেলে যেটা স্লোপ দেখিয়েছিলাম সেই নবটা দিয়ে, সেটা অ্যাকচুয়ালি নব নয়, কোনো কোনো ইনস্ট্রুমেন্টে যদিও ওটা নব ফর্মেও থাকে, কিন্তু আমাদের এই পার্টিকুলার মডেলগুলোতে জেনারেলি যেটা হয় সেটাতে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা এদিক ওদিক একটু করলে পরেই ক্যালিব্রেশনটা করে চলে আসবে। তাহলে দুটো ডিফারেন্ট জায়গা থেকে আমরা বাফার সলিউশনের এগেইনস্টে পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট করব। একবার ক্যালিব্রেশনটা হয়ে গেলে তবেই আমরা আমাদের এক্সপেরিমেন্টে ঢুকতে পারবো। এবারে আসা যাক কি করে আমরা বাফার 7 এর এগেইনস্টে ক্যালিব্রেট করব। একটু আগে যেরকম বলছিলাম, তো বিকারে আমরা বাফার 7 এর সলিউশনটা নিয়েছি, তার মধ্যে কম্বাইন্ড ইলেকট্রোডটাকে ডিপ করেছি। ডিপ করার পরে দেখা যাচ্ছে যে এক্স্যাক্ট 7 কিন্তু আমাদের ডিজিটাল ডিসপ্লেতে আসেনি, 6 পয়েন্ট সামথিং আসছে। এবার এই স্ট্যান্ডার্ডাইজ নবটা বা সিস্ট্রনিক্স এর মডেলে যেটা ক্যাল বলে লেখা আছে সেই নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করে এটাকে এক্স্যাক্ট 7 এ নিয়ে আসবো।
একটু বেশি একটু কম নয়, এক্সাক্ট 7 হলে যেই জায়গাটাতে হবে সেই জায়গাটাকে আমরা ছাড়বো। তাহলে নেক্সট কাজ কি হচ্ছে কি, এবার বাফার 7 এর সলিউশনটাকে সরিয়ে দেব। এই বিকারে এবার আমরা pH 4 এর সলিউশন নিয়েছি, তার মধ্যে ইলেকট্রোডটাকে ডিপ করা হয়েছে, দেখা যাচ্ছে 4 এর থেকে কিছু কম বা কিছু বেশি আছে। তাহলে পেছনে আমরা ওই স্লোপটাকে একটু অ্যাডজাস্ট করে এটাকে এক্সাক্ট করে নিয়ে আসবো। এবার কিন্তু আমরা আর সামনের স্ট্যান্ডার্ডাইজ বা ক্যালিব্রেশনের এটা দিয়ে নবটা দিয়ে করছি না, এবার কিন্তু পুরোটাই স্লোপটা পেছনে যেটা সেটা দিয়ে অ্যাডজাস্ট করে পরে নিয়ে আসছি। তাহলে এই হলো আমাদের ক্যালিব্রেশন। এরপরে আমরা যখন পিএইচ মেট্রিক টাইট্রেশনের কাজটা করব, তখন বিকারের মধ্যে প্রথমে তো আমরা বললাম যে মনোবেসিক অ্যাসিড দিয়ে করব, তাহলে তখন বিকারে প্রথমে 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড নেব এবং তার মধ্যে কিছুটা জল দিতে হবে যাতে বাল্বটা ঠিকমতো ডিপ করে। এরপরে প্রথম আমরা রিডিংটা নেব যখন কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়নি, তার মানে 0 ড্রপসের এগেইনস্টে রিডিংটা নিচ্ছি। তারপরে ড্রপ ওয়াইজ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব এবং তার পিএইচ গুলো নোট করতে করতে যাব। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ড্রপস আছে প্রথম কলামটাতে। টোটাল নাম্বার অফ ড্রপস মানে কি, প্রথমে আমরা 0 ড্রপ নিয়েছি, তারপর ধরো এই যেটাতে যেমন 3 ড্রপস নিয়েছি, তারপরে আরো 3 ড্রপস নিয়েছি, তাহলে সেখানে টোটাল নাম্বার অফ ড্রপস হয়ে গেল 6, তারপর আরো 3 ড্রপস নিয়েছি তাহলে 9 হয়ে গেল। এবং প্রত্যেক ড্রপ ফেলার সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং পিএইচ ভ্যালুগুলো নোট করেছি। তাহলে আমরা প্রথমে দেখবো যেটা এই টোটাল নাম্বার অফ ড্রপস এর এগেইনস্টে পিএইচ এর যে ভ্যালুটা পাচ্ছি তার গ্রাফটা কিরকম দেখতে হয়। তার জন্য আমরা ইনসার্টে যাচ্ছি, একটা স্ক্যাটার গ্রাফ আঁকবো উইথ পয়েন্টস। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফের নেচারটা। গ্রিড লাইনস গুলোর আমাদের দরকার নেই, প্রথমেই আমরা এগুলো ডিলিট করে দেব। আমাদের দরকার আছে কি অ্যাক্সেসের টাইটেলস গুলো। লেআউটে গিয়ে অ্যাক্সেস টাইটেলস থেকে প্রথমে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সেস টাইটেল, আমরা সবসময় এক্স অ্যাক্সেসের টাইটেলটা বিলো দেখতে চেষ্টা করি। এখানে কি হচ্ছে, কি ভার্সেস কি প্লট করছি আমরা, এক্স অ্যাক্সেসে থাকছে নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর নেক্সট হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যাক্সিস, বা সেটাকে আমরা রোটেটেড ফর্মে লিখি যেহেতু এখানে প্লট করছি পিএইচ। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের দুটো অ্যাক্সেস টাইটেলস, এই গ্রাফটাও পেয়ে গেলাম। আমাদের দরকার কি, প্রথমত আমাদের দরকার যেটা সেটা হচ্ছে গিয়ে কতটা পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে 10 মিলিলিটার যে অ্যাসিটিক অ্যাসিডটা আছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য, মানে ইকুইভ্যালেন্স পয়েন্টটা আমরা বার করতে চাইছি। তো এই গ্রাফটা থেকে ডাইরেক্টলি ইকুইভ্যালেন্স পয়েন্ট তো আমরা পেতে পারি না, যদিও আমরা জানি যে এই যে ইনক্রিজটা হচ্ছে এর মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় সেটা তো গ্রাফ থেকে ঠিক মতো বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডেল পিএইচ ডেল এন এ গ্রাফটা এগেইনস্ট মিন নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লট করব। মিন নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লট করার জন্য কি করব, ফর্মুলা ইউজ করো, ইকুয়াল টু 0 আর 3, এদের মিন মানে হচ্ছে কি 0 প্লাস 3/2, এন্টার টিপে দাও, এসে গেল। আর পরের কলামটাতে কি আছে, ডেল পিএইচ ডেল এন, মানে এখানে কি করব আমরা, ব্র্যাকেট ইউজ করো প্রথমে নিউমারেটরের জন্য, ডেল পিএইচটা বার করো 4.03 মাইনাস 3.37 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, এবার হচ্ছে গিয়ে ডেল এন, কোন ডেল এন এখানে 3 মাইনাস 0। তাহলে ফার্স্ট সেটের জন্য আমরা ডেল পিএইচ ডেল এন পেয়ে গেলাম। এবার দুটোকে সিলেক্ট করে ড্র্যাগ করলে পরে আমরা টোটাল সেটটার জন্য মিন নাম্বার অফ ড্রপস এবং ডেল পিএইচ ডেল এন ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে তোমরা গ্রাফটা প্লট করতেও পারো, নাও করতে পারো, সিম্পলি ডেটাটার দিকে তাকালেই দেখতে পারবে যে ডেল পিএইচ ডেল এনটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে। এখানে এই পার্টিকুলার কেসে দেখা যাচ্ছে ডেল পিএইচ ডেল এনটা ম্যাক্সিমাম হচ্ছে যখন তার ভ্যালুটা 3, আর তার করেসপন্ডিং নাম্বার মিন নাম্বার অফ ড্রপস কত, তাহলে 19.5। তাহলে এই 19.5টা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্টটা, এটাকে ইচ্ছে করলে একটু হাইলাইট করে রাখতে পারো। দিস ইজ আওয়ার ইকুইভ্যালেন্স পয়েন্ট। কিভাবে পেলাম না, ডেল পিএইচ ডেল এন ভ্যালুটা দেখলাম যেখানে ম্যাক্সিমা হচ্ছে সেই জায়গাটার করেসপন্ডিং মিন নাম্বার অফ ড্রপস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্স পয়েন্ট। এটা গ্রাফিক্যালিও করা যেতে পারে,
ইচ্ছে করলে এই পুরোটাকে সিলেক্ট করে নিয়ে ইনসার্টে গিয়ে আবার স্ক্যাটার প্লট করে একটা কার্ভ আনতে পারো তোমরা। এটা আলাদাও করতে পারো, আবার একই গ্রাফের মধ্যেও আনতে পারো। কিভাবে একই গ্রাফের মধ্যে আনতে পারো? এক্সিস্টিং যে গ্রাফটা ছিল সেখানে রাইট ক্লিক করো, করে সিলেক্ট ডেটা অপশনে যাও, সেখানে গিয়ে আরেকটা গ্রাফ অ্যাড করো। অ্যাড, এই গ্রাফটার নাম দেওয়া যেতে পারে সিরিজ 2। এখানে এক্স অ্যাক্সিস কোনটা সেটা সিলেক্ট করতে হবে। এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের মিন নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এই ভ্যালুগুলো। আর ওয়াই অ্যাক্সিসটা কি না ডেল পিএইচ ডেল এন, তাহলে এই সেট অফ ভ্যালুগুলো। ওকে, তাহলে আমরা গ্রাফটা পেয়ে গেছি। এবার একটা জিনিস দেখো, আমাদের এইখানে যে অ্যাক্সিসটা আমরা ইউজ করেছি, এখানে পিএইচ এর ভ্যালু কোন অব্দি গেছে? 10.91 অব্দি, কিন্তু ডেল পিএইচ ডেল এন এর ভ্যালু তো গেছে শুধুমাত্র 3 অব্দি। তাহলে একই যদি আমরা স্কেল ইউজ করি ফর পিএইচ এন্ড ডেল পিএইচ ডেল এন, তাহলে আমাদের এই গ্রাফটা একটু ছোট হয় দেখতে। এই গ্রাফটাকে সেকেন্ড যেটা আমরা প্লট করলাম সেটাকে, সেই প্লটটাকে একটু তার সাইজটাকে ঠিক করার জন্য, তার স্কেলিংটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে একটা সেকেন্ডারি অ্যাক্সিস ইউজ করতে পারি। সেকেন্ডারি অ্যাক্সিস মানে দেখো রাইট সাইডে আমরা একটা অ্যাক্সিস পেয়ে গেছি যেখানে ডেল পিএইচ ডেল এন ডেটাটা প্লটেড হয়েছে। এটা 3.5 অব্দি না গিয়ে তোমরা যদি এই অ্যাক্সিসটাকে ফরম্যাট করে তার ম্যাক্সিমাম ভ্যালুটা 4 অব্দি নাও, তাহলে দেখতে আরেকটু বেটার হয়। বুঝতেই পারছো? তাহলে এইটা হচ্ছে 19.5 ম্যাক্সিমাটা, যেটা আমরা গ্রাফ থেকে পাচ্ছি, আবার আমাদের ডেটা থেকেও দেখে পাচ্ছি। সুতরাং গ্রাফটা না প্লট করলেও চলবে, আবার প্লট করতেও পারো। তাহলে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট পেয়ে গেলাম। আর ইকুইভ্যালেন্স পয়েন্ট যদি পেয়ে যাই একবার, তাহলে V1S1 ইকুয়াল টু V2S2 করে নিশ্চিন্তে আমরা স্ট্রেংথ বার করে নিতে পারি আননোন অ্যাসিটিক অ্যাসিডটা। আর এক্ষেত্রে মনে রাখবে আমরা কিন্তু নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি, ভলিউম কিন্তু ডাইরেক্টলি ইউজ করিনি। তাহলে ভলিউমটা বার করার জন্য কি করতে হবে? তোমরা এর আগে পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের জন্যও করেছো। সোডিয়াম হাইড্রোক্সাইডের ড্রপ কাউন্ট করে নিতে হবে। 50 ড্রপস সমান সমান কত মিলিলিটার? তাহলে 1 ড্রপ সমান সমান কত মিলিলিটার? সেখানে 19.5 ড্রপস সমান সমান কত মিলিলিটার? তারপর V1S1 ইকুয়াল টু V2S2 ফর্মুলাটা ইউজ করলে আমরা পেয়ে যাব। নেক্সট আমাদের আরেকটা জিনিস বার করতে হয় এই পিএইচ মেট্রিক টাইট্রেশন গুলো ইউজ করে, সেটা হচ্ছে পিকেএ ভ্যালু। এই মোনোবেসিক অ্যাসিডের ক্ষেত্রে ধরা যাক আমরা যদি অ্যাসিডটাকে HA দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে HA আয়োনাইজ করে H প্লাস আর A মাইনাস দেয়, আর K এটা হচ্ছে তার আয়োনাইজেশন কনস্ট্যান্ট। তাহলে KA will be equal to concentration of H plus into concentration of A minus divided by concentration of HA। এবার যখন এই উইক অ্যাসিডটা, অ্যাসিটিক অ্যাসিডকে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা টাইট্রেট করছি, তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি দেখা যায় কি হচ্ছে না একটা বাফার সলিউশন তৈরি হচ্ছে। বাফার সলিউশন কিভাবে হচ্ছে? এটা তো একটা উইক অ্যাসিড। উইক অ্যাসিডের মধ্যে যখনই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছ, তাহলে একটা সল্ট তৈরি হচ্ছে, আর কিছুটা ফ্রি উইক অ্যাসিড পড়ে থাকছে যেটা তখনও নিউট্রালাইজড হয়নি। তাহলে উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট মানে বাফার তৈরি হয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি যেহেতু বাফার সলিউশন থাকছে, সুতরাং বাফারের জন্য যে হেন্ডারসনস ইকুয়েশন সেটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এবার দেখলেই বুঝতে পারছো যে অ্যাট হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, মানে যখন অর্ধেকটা পরিমাণে অ্যাসিড নিউট্রালাইজড হয়েছে এবং তার ইকুইভ্যালেন্ট পরিমাণে অ্যাসিড সল্ট তৈরি হয়েছে, তখন কনসেন্ট্রেশন অফ সল্ট উইল বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তার মানে এটা লগ 1 হয়ে যাচ্ছে বা 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট যে পিএইচটা আমরা পাচ্ছি সেটা উইল বি ইকুয়াল টু পিকে। আবার ফেরত যাই আমাদের গ্রাফটাতে, এখানে আমরা নিউট্রালাইজেশন পয়েন্ট পেয়ে গেছি বা ইকুইভ্যালেন্স পয়েন্ট পেয়ে গেছি। কত পেয়েছি? 19.5। তাহলে হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট কোনটা হবে? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাই ভালো। ইকুয়াল টু যে নিউট্রালাইজেশন পয়েন্ট বাই 2। তাহলে এই 9.75 এর করেসপন্ডিং যে পিএইচ ভ্যালুটা হবে, মানে সামওয়্যার 9.75 কত কোথায় দেখো এই জায়গাটাতে,
এর যে করেসপন্ডিং পিএইচ ভ্যালুটা হবে সেটাই হবে পিকে ভ্যালু। কিন্তু এই গ্রাফ থেকে বা এই ডেটা থেকে আমরা ডাইরেক্টলি সেই পিকে ভ্যালুটা বের করতে পারছি না। তাহলে এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা দুটো কাজ করতে পারি। প্রথম কাজটা কঠিনটা দিয়ে শুরু করে তারপর সোজাটাতে যাব। প্রথম কাজটা আর কিছুই নয়, আমরা যে হেন্ডারসন ইকুয়েশনটার কথা বললাম একটু আগে, সেই হেন্ডারসন ইকুয়েশনের লগারিদমিক যে টার্মটা, মানে লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এটা আমরা বার করব। এই যে এই লগ অফ সল্ট বাই অ্যাসিড বের পেয়েছিলাম, এইটা আমরা বার করব। সল্টের কনসেন্ট্রেশন কি হবে? যতটা সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করেছি অ্যাসিডে, সেই পরিমাণই যেহেতু সল্ট তৈরি হয়েছে, তাহলে সেটাকেই আমরা অ্যাজ প্রপোর্শনাল টু সল্টের কনসেন্ট্রেশন ধরবো। আর ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টে গিয়ে টোটাল অ্যাসিডটা নিউট্রালাইজড হয়ে গেছে। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং সোডিয়াম হাইড্রোক্সাইডের ড্রপ মানে হচ্ছে গিয়ে will be proportional to অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে টোটাল অ্যাসিডের কনসেন্ট্রেশন মাইনাস যেটা সল্ট হয়ে গেছে, মানে যে অ্যাসিডটা অলরেডি নিউট্রালাইজড হয়ে গেছে, will be the leftover acid। তাহলে সেটা হবে n1 minus x, যেখানে n1 টা হচ্ছে এই ইকুইভ্যালেন্স পয়েন্টটা। তাহলে আমরা লগের ভ্যালুটা এটা ক্যালকুলেট করা যাক। ফর্মুলা ইউজ করছি, ইকুয়াল টু লগ 10, প্রথমে কি x মানে এইটা, তারপরে কি n1 মানে 19.5, যাতে n1 টা 19.5 এ ফিক্স থাকে তার জন্য কি করব আমরা? ডলার সাইন গুলো ইউজ করব। মাইনাস আবার x, একটু ব্র্যাকেট ঠিকঠাক দিলে পরে আমাদের রেজাল্টটা খুব সুন্দর আসবে। তাহলে ফার্স্ট রিডিংটার রেজাল্ট পেয়ে গেলাম। সেকেন্ড, আমরা এটা বলেছি কি নিউট্রালাইজেশন পয়েন্টের আগে অব্দি বাফার রিজিয়ন এক্সিস্ট করে, তাহলে আমরা 19.5 অব্দি এক্সিস্ট করবো না, 18.5 অব্দি ভ্যালু নিলেই আমাদের চলবে। তাহলে এবার নেক্সট কাজ কি? এবার নেক্সট কাজ হচ্ছে কি আমাদের এই লগ x বাই n1 মাইনাস x, মানে এই লগারিদমের যে ভ্যালুটা সেটা আর পিএইচ ভ্যালুটাকে প্লট করবো। আমরা একটু ইকুয়েশনটাতে ফেরত চলে যাও, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে y আর এটা হচ্ছে mx। তাহলে এই ইন্টারসেপ্টটা থেকে আমরা পিকে ভ্যালুটা পাবো। তাহলে y অ্যাক্সিসে পিএইচটা প্লট করব আর x অ্যাক্সিসে লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিডটা প্লট করব। তোমাদের যদি সিলেক্ট করতে অসুবিধা হয় তাহলে জাস্ট একটা কলামকে ইউজ করো, করে প্লটে যাও, স্ক্যাটার প্লট। এখানে শুধু জাস্ট পয়েন্টস গুলো নেব, নিয়ে এবার কি করব? রাইট ক্লিক করে সিলেক্ট ডেটাতে যাও। আমরা এখানে শুধুমাত্র একটা করেছি তো কলাম ইউজ, একটা ডেটা সেট ইউজ করেছি, সুতরাং এখানে গিয়ে আমরা এডিট করব। এডিট করে যা হোক একটা নাম দিতে পারো। এটা কি পিকে ডিটারমিনেশন, তাহলে পিকে এইভাবে লিখে দিতে পারো। এখানে এক্স অ্যাক্সিস কোনটা একটু সরিয়ে নিতে পারো এগুলোকে, তাহলে কাজ করতে সুবিধা হবে। হচ্ছে না তাই তো? ঠিক আছে, এখানে একটা যে কোনো সেলে সিলেক্ট করে তারপরে বাদ বাকিগুলোকে গিয়ে সিলেক্ট করে দিলাম। আর ওয়াই অ্যাক্সিস কোনটা? যেটা এক্সিস্টিং আছে সেটা ডেফিনেটলি নয়, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালুগুলো। তাহলে তার করেসপন্ডিং পিএইচ ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিলাম। ওকে ওকে, হয়ে গেল। এই যে দেখলেই বুঝতে পারছো কোন জায়গাটাতে স্ট্রেট লাইনটা এক্সিস্ট করছে। এই পয়েন্টটা নিলে আমার স্ট্রেট লাইনটা খুব না, লাস্ট পয়েন্টটা নেব না। সবচেয়ে সুবিধা হচ্ছে এখান থেকে তাকে ডিসিলেক্ট করে দেওয়া। একটা পয়েন্টকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। নেক্সট কাজ কি? গ্রিড লাইনস এর আমাদের দরকার নেই। নেক্সট কাজ হচ্ছে গিয়ে আমরা এই পার্টিকুলার সেটটার জন্য একটা ট্রেন্ড লাইন আঁকবো। লেআউটে যাও, লেআউটে গিয়ে ট্রেন্ড লাইন। কি ধরনের ট্রেন্ড লাইন? লিনিয়ার ট্রেন্ড লাইন। আর কি চাইছি আমরা? ফরম্যাট ট্রেন্ড লাইনে গিয়ে ডিসপ্লে ইকুয়েশন চাইছি এবং আর স্কোয়ার ভ্যালু চাইছি, যে লাইনটা কতটা ভালো হলো সেটা জানা যাবে। আর ডিসপ্লে ইকুয়েশন মানে y ইকুয়াল টু mx প্লাস c টাইপের ইকুয়েশন পেয়ে গেছি, এই লেখাটার দরকার নেই। তাহলে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ইন্টারসেপ্ট, তার মানে আমাদের পিকে ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে as equal to 4.7627। এখানে একটু অ্যাক্সিস গুলো অবশ্যই লিখতে হয়।
অ্যাক্সেস না লিখলে গ্রাফের খুব একটা মানে হয় না, তাহলে গ্রাফটাকে সিলেক্ট করে আবার লেআউটে চলে যাও। অ্যাক্সেস টাইটেলস, হরাইজন্টাল অ্যাক্সেস, এক্স অ্যাক্সেসের জন্য কিছু না, অতবার লিখতে হবে না, এটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে এসো, কপি করো, এখানে গিয়ে এই অ্যাক্সেস টাইটেলের জায়গায় পেস্ট করে দাও। আর সিমিলারলি লেআউটে গিয়ে আবার অ্যাক্সেস টাইটেলে প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস টাইটেল, রোটেটেড টাইটেল একটু কাছে নিয়ে এসো, কি না পিএইচ হয়ে গেলাম আমরা। তাহলে হেন্ডারসন ইকুয়েশন ইউজ করে ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি যে বাফার রিজিয়নটা, তার জন্য আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি এবং সেই স্ট্রেট লাইনে ইন্টারসেপ্ট থেকে আমরা ডাইরেক্টলি পিকে ভ্যালু পেয়ে গেলাম এই এক্সপেরিমেন্টের জন্য। আর এবার আসা যাক যে সোজা জায়গাটার কথা বলছিলাম, প্রথম গ্রাফটা যেটা আমরা প্লট করেছিলাম সেটাতে ফিরে যাও। দেখো এই ইকুইভ্যালেন্স পয়েন্ট শুরু হওয়ার আগে অবধি এই জায়গাটা মোটামুটি কিন্তু একটা লিনিয়ার জায়গা। আর আমরা কি বলেছি, এই নিউট্রালাইজেশন পয়েন্টের হাফ যেটা, মানে এই ক্ষেত্রে 9.75 যেটা, তার করেসপন্ডিং পিএইচ ভ্যালুটা হবে আমাদের পিকে ভ্যালু। 9.75 নাম্বার অফ ড্রপসটা কোথায় হবে, এটা 10, তাহলে তার আগে এরকম জায়গায় হবে। এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এই লিনিয়ার এই জায়গাটাতে পড়বে। এই ধরনের পয়েন্টের ধরো একটা ওয়াই অ্যাক্সিসের ডেটা আছে, তার করেসপন্ডিং এক্স অ্যাক্সিসের ডেটা বার করতে চাইছো, বা এক্স অ্যাক্সিসের ডেটা আছে, তার করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিসের ডেটা বার করতে চাইছো। এই ধরনের পয়েন্ট বার করার জন্য আমরা এক্সেলে একটা স্পেশাল ফাংশন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে ফোরকাস্ট ফাংশন। তাহলে ফর্মুলা ইউজ করো, ইকুয়াল টু ফোরকাস্ট, FORECAST, দেখো এসে গেছে। ব্র্যাকেটের মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে কোন এক্স এর এগেইনস্টে ওয়াই ভ্যালুটা চাইছো, কোন এক্স এর এগেইনস্টে চাইছো, 9.75 এর এগেইনস্টে চাইছি, 9.75 যেটা আমাদের হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, সেটা লিখে দিলাম। আর আমাদের স্ট্রেট লাইনটার জন্য ওয়াই ভ্যালু গুলো কোনটা, ওয়াই মানে পিএইচ, কোনটা আমরা ধরবো, এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টের আগে অবধি। এই পয়েন্টটা কোন পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সাপোজিং 18 কাছাকাছি বা 17 অবধি ধরো, 0 পয়েন্টটা ধরো না, তাহলে 4, এটা হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার রিজন আমরা ধরতে পারি। একটু ট্রায়াল এন্ড এরর মেথডে করতেই পারো, পরেরটা যদি আরেকটু বেটার মনে হয় তাহলে একটা কমিয়ে একটা বাড়িয়ে এইভাবে করা যেতেই পারে। এবার তার করেসপন্ডিং এক্স এর ভ্যালু গুলো, তার করেসপন্ডিং এক্স এর ভ্যালু গুলো হচ্ছে এগুলো, ব্র্যাকেট ক্লোজড, এন্টার। কি বলছে, কি দেইনি, 9.75 টা সরে গেছে, 9.75 কমা, তাহলে এবার এন্টার। দেখো কি এসে গেল, 4.755। তাহলে আমাদের গ্রাফ থেকে ভ্যালু এসেছিল কত, 4.76, আর এখানে এলো 4.755। তাহলে দুটো কম্পেয়ারেবল ভ্যালু। সোজা করে করতে গেলে আমরা ফোরকাস্ট ফাংশন ইউজ করে করতেই পারি, আর যদি গ্রাফিক্যালি করতে হয় তাহলে হেন্ডারসন ইকুয়েশন ইউজ করে এই গ্রাফটা প্লট করে নেক্সট ক্লাসে আমরা ডাইবেসিক অ্যাসিড করব। আমরা যে পিএইচ মেট্রিক টাইট্রেশন গুলো করছি, সেটা মোনোবেসিক অ্যাসিড হোক বা ডাইবেসিক অ্যাসিড হোক বা ট্রাইবেসিক অ্যাসিড হোক, সেই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা সেকেন্ড পার্ট আছে, যেখানে এই আননোন অ্যাসিড গুলোর স্ট্রেংথটা আমাদের বার করতে হয়। তো এই মোনোবেসিক অ্যাসিড, যেটা অ্যাসিটিক অ্যাসিড আমরা ইউজ করেছি, সেটারই স্ট্রেংথ বের করে আমরা দেখাচ্ছি, পরের গুলোতে আর আমরা দেখাবো না এগুলো, পরের এক্সপেরিমেন্ট গুলোতে। তো আমরা কি করি, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা পিএইচ মেট্রিক্যালি টাইট্রেট করছি সোডিয়াম হাইড্রোক্সাইডের এগেইনস্টে, কিন্তু আমরা তো জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইটসেলফ একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ জানাটা আমাদের আগে দরকার। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথটা আমরা প্রথমে নর্মালি যেটা করি, টাইট্রিমেট্রিক্যালি বের করে দিই। তোমরা এর আগেও অনেকবার টাইট্রেশন এর সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ বার করেছো, অ্যাসিড বেস টাইট্রেশন করেছো নানান রকম ভাবে, সেই এক্সপিরিয়েন্সটাই আমরা এখানে কাজে লাগাবো। আমরা এখানে কি করছি, আমাদের সাপোজিং একটা নন স্ট্রেংথের অক্সালিক অ্যাসিড সাপ্লাই করা আছে, ধরা যাক অক্সালিক অ্যাসিডটা স্ট্রেংথ হচ্ছে n/2 মানে 0.5 নরমাল। তাহলে এই অক্সালিক অ্যাসিডটা, সাপ্লাইড অক্সালিক অ্যাসিড থেকে 25 মিলিলিটার আমরা পিপেট আউট করছি, করে কনিক্যালে নিচ্ছি। এর মধ্যে ফেনফথলিন ইন্ডিকেটর দেওয়া হচ্ছে 2 to 3 ড্রপস, বিউরেটে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এগেইনস্টে আমরা, বা সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে বলা ভালো, অক্সালিক এগেইনস্টে
আমরা টাইট্রেট করছি। তো টাইট্রেট করলে ডেফিনেটলি পিঙ্ক হয়ে যাচ্ছে যখন একটা এন্ড পয়েন্ট পাচ্ছি। ধরা যাক আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে 24.6 মিলিলিটার। তাহলে আমরা স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড শেপ আমাদের V1S1 = V2S2 এই ইকুয়েশনটা ইউজ করে পাবো। তাহলে ইকুয়েশনটা ইউজ করে আমরা দেখা যাক কি হচ্ছে। 25 বা ডাইরেক্ট এখান থেকে করতে পারি আমরা টাইপ না করে 25 স্টার স্ট্রেংথ অফ অক্সালিক অ্যাসিড ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড কতটা লেগেছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম টাইট্রিমেট্রিক্যালি স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 0.50813 নরমাল। নেক্সট কাজটা হচ্ছে গিয়ে পুরোটাই পিএইচ মেট্রিক্যালি আমরা করি। কি করি আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড বিউরেটে থাকছে, 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড পিপেট করে বিকারে নিচ্ছি, তারপরে ড্রপ ওয়াইজ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হচ্ছে এবং সেখান থেকে ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করা হচ্ছে। এটা পুরোটা একটু আগে আমরা ডিসকাস করেছি। কিন্তু আমাদের ফর্মুলা তো সেই একটাই, V1S1 = V2S2। এই V1S1 এর ভলিউমটা তো সবসময় মিলিলিটারে আমরা করছি, কখনোই তো ড্রপ ওয়াইজ আমরা যে কাজটা করছি সেই ড্রপ ভ্যালুটা ইউজ করে ক্যালকুলেশনটা করব না। তাহলে আমাদের ড্রপ ভ্যালুটাকে মিলিলিটারে বা ভলিউমে কনভার্ট করার জন্য একটা কাজ করে নিতে হবে। এই কাজটা তোমরা পোটেনশিওমেট্রিক্যাল টাইট্রেশন যখন করেছো তখনও দেখেছো। তো আমরা প্রথমেই সেটা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড বিউরেটে ভরা থাকে, আমরা একটা ড্রপ কাউন্ট করি। ড্রপ কাউন্ট কিভাবে করি আমরা একটু মনে করে দেখো। আমরা একটা ইনিশিয়াল জায়গা নেই, সেই ইনিশিয়াল পয়েন্ট থেকে ড্রপ ওয়াইজ 50 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ফেলবো। এবার 50 ড্রপস করেসপন্ডিং কতটা ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সেটা আমরা দেখি। সাপোজিং সেটা হচ্ছে গিয়ে 2.6 মিলিলিটার। এটা বিউরেট টু বিউরেট ভ্যারি করবে। ধরা যাক আমরা যে বিউরেটটা ইউজ করেছি তাতে এটা 2.6 মিলিলিটার। তাহলে আমাদের 50 ড্রপস সমান সমান 2.6 মিলিলিটার হলো। 1 ড্রপ সমান সমান কত? ইকুয়াল টু 2.6 ভাগ 50। তার মানে 1 ড্রপ সমান সমান আমরা পেলাম 0.052 মিলিলিটার। নেক্সট চলে আসা যাক পিএইচ মেট্রিক কাজে। এখানে আমরা কি করছি? 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড বিকারে পিপেট আউট করে নিয়েছি। একটু আগে ইকুইভ্যালেন্স পয়েন্টটা আমরা দেখেছি 19.5 ড্রপস। তাহলে 19.5 ড্রপস সমান সমান কত মিলিলিটার সেটা ক্যালকুলেট করে নেওয়া খুব সোজা। 19.5 স্টার এই যে 1 ড্রপ সমান সমান যেটা ছিল সেটা। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লিকুইড হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে 1.014 মিলিলিটার। তাহলে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সেই V1S1 = V2S2। এখানে আমরা কি করছি? ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড স্টার স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই যতটা অ্যাসিটিক অ্যাসিড পিপেট করেছি মানে 10 মিলিলিটার। তাহলে আমাদের স্ট্রেংথ বেরোলো 0.051524 নরমাল। এখানে একটা জিনিস একটু মনে করিয়ে দেওয়া দরকার, আমরা পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের সময়ও করেছিলাম। আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করছি সেটা অ্যাপ্রক্সিমেটলি n/2 স্ট্রেংথের, আর আমরা যে অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করছি সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি n/20 স্ট্রেংথের। তাহলে এই 10 টাইমস এর একটা ডাইলিউশন আমরা এখানে মেইনটেইন করি। এটা কেন মেইনটেইন করি? না, ডাইলিউশন এরর বা ভলিউম এররটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি সেই জন্য বিউরেটে যে সলিউশনটা থাকে সেটা 10 টাইমস কনসেন্ট্রেটেড আমরা ব্যবহার করতে চাই। এইটাই হচ্ছে গিয়ে আমাদের পিএইচ মেট্রিক টাইট্রেশন ইউজ করে ক্যালকুলেশন অফ স্ট্রেংথ। এই একইভাবে ডাইবেসিক অ্যাসিডেও করা যাবে, ট্রাইবেসিক অ্যাসিডেও করা যাবে। আমি পরের এক্সপেরিমেন্ট গুলোতে আর এটা ডিসকাস করব না। এই একইভাবে সেখানেও ক্যালকুলেশনটা হবে।